কারণে, সেটা হচ্ছে যে এটাকে আমরা যেহেতু রিজার্ভ কিওয়ার্ডের যে ওয়ার্ডগুলো, এই প্রত্যেকটা একটা ওয়ার্ডকে আমরা যেটা বলতেছি, একটা ওয়ার্ডকে আমরা বলে থাকি হচ্ছে তখনই কিওয়ার্ড যদি ওই ওয়ার্ডটা নির্দিষ্ট কোনো একটা মিনিং ক্যারি করে। সো আমাদের এখানে যেটা আছে, ঠিক আছে, সেটা এই যে রিজার্ভ কিওয়ার্ডের যে লিস্টটা, আমরা এই রিজার্ভ কিওয়ার্ডের লিস্ট মানে হচ্ছে এই প্রত্যেকটা কিওয়ার্ড এক একটা করে সেপারেট মিনিং তখন ক্যারি করবে। আমি একটা ক্লাসে ছিলাম, বলুন একটু মেসেজ করে রাখেন। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এই প্রত্যেকটা যখন একটা ওয়ার্ড নির্দিষ্ট ওয়ার্ড একটা নির্দিষ্ট মিনিং ক্যারি করতেছে বা একটা নির্দিষ্ট কাজ করতেছে, তখন আমি এই ওয়ার্ডটাকে বলে থাকি এক একটা কিওয়ার্ড। সো এইখানে আমাদের এই যে সিতে যদি আপনারা একটু নোট করে রাখতে পারেন, 41 মানে 41টা কিওয়ার্ড আছে এভাবে এই ওয়ার্ডগুলা রিজার্ভ। যেমন ইফ, এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য ইফ থাকে। যেমন ডু, যেমন ফর, এই যে ফ্লোট, ক্যার, এগুলো ক্যারেক্টার, এই জিনিসগুলো এক একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো আমরা ইন ডিটেলস এই সিএন কোর্স করার মধ্যে এগুলো আমরা আরো দেখব। সো প্রথমত যদি আমরা একটু আসি, সেটা হচ্ছে যে ডাটা টাইপ আসলে কি। ঠিক আছে, ডাটা টাইপ জিনিসটা আসলে কি আমরা যদি একটু খেয়াল করি, আমরা হচ্ছে একটু প্রোগ্রাম থেকে দেখার ট্রাই করি। সো এইখানে যদি আমরা একটু আসি, যে নর্মালি আমরা হচ্ছে যেই কোডটা লাস্ট ক্লাস পর্যন্ত দেখছি, দ্যাট ওয়াজ হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখন যদি একটা প্রোগ্রাম লিখি, এটা একটু যদি রান করে দেখি, ব্যাপারটা দাঁড়ালো কি, আমি আসলে হ্যালো ওয়ার্ল্ড এই প্রিন্টেড ভার্সনটা আসলো। এখন আমরা যদি এই জায়গাতে দুইটা নাম্বার কে যোগ করি, এটা একটা কমান্ড, আমাদের এই কোডটা কিসের জন্য, প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বারস। সো দুইটা নাম্বারকে যোগ করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখতেছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটু আসি, দুইটা নাম্বারকে যোগ করব, এই দুইটা নাম্বারকে যদি যোগ করি, সেই ক্ষেত্রে কি হবে, দুটো নাম্বারকে যোগ করার জন্য তাহলে এই দুটো নাম্বারকে ইনপুট দিবেন, আপনি আমাকে ইনপুট দিবেন, বা এরকমও কাজ হইতে পারে। দেখেন, আমরা যে দুটো নাম্বারকে যোগ করব, সেই দুটো নাম্বার ধরেন আমি 5 এবং 10কে যোগ করব, বা আমি হচ্ছে 5.50 আর হচ্ছে 10.25 এই নাম্বারকে যোগ করব। সো দেখেন, এই দুটো নাম্বার সেম না, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা ছোটবেলা যেটা পড়ছি, এটা হচ্ছে ভগ্নাংশ যুক্ত সংখ্যা, রাইট? মানে এর সাথে দশমিক আছে, সোজা কথা। সো এই যে ব্যাপারগুলো, এটাকে যদি আমি একটু রিজলভ করতে চাই, আমরা যদি ভাগ করি, এই যে দেখেন দুইটা সংখ্যার মধ্যে আবার কোনো সংখ্যাটা এমন হইতে পারে 5.00005, মানে অনেক বড় নাম্বার যেখানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে। তাহলে দশমিক যুক্ত সংখ্যা একটা, পূর্ণ সংখ্যা একটা, আর দশমিক যুক্ত একটা সংখ্যা হচ্ছে যেটা রেঞ্জ অনেক বড়। সো আলটিমেটলি এইভাবে যদি চিন্তা করি, তাহলে ডাটার দিক থেকে ডাটা টাইপ হচ্ছে, মানে এই যে তিন ধরনের ডাটা দেখলাম, তিন ধরনের ডাটাকে আমরা, মানে এই ডাটাকে আমরা সেম ম্যাথে নিউমেরিক্যাল ডাটা যেটা, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যে 5 যেহেতু পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় INTEGER বা ইন্টিজার, বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে এই যে 5.50 এটা দশমিক যুক্ত সংখ্যা, এটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এটাকে একসাথে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার, বা এটাকে একটা ওয়ার্ড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা বলি ফ্লট। পূর্ণ সংখ্যাকে আমরা একটা ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে ইন্টিজার বা INT, ইন্ট। এবং আমরা যে দশমিক যুক্ত বড় সংখ্যা যেগুলোকে, সেগুলোকে রিপ্রেজেন্ট করি কিভাবে, ডাবল দ্বারা রিপ্রেজেন্ট করি বা ডাবল বলে থাকি। সো আলটিমেটলি সেই ক্ষেত্রে আমাদের ইয়ে হচ্ছে কি, ইন্টিজার, ফ্লট এবং ডাবল। এগুলো হচ্ছে অঙ্কের জন্য, যে অঙ্ক 5, 10, 15, এই অঙ্কের জন্য হচ্ছে তিন ধরনের ডাটা কি, ইন্টিজার, ফ্লোট এবং আরেকটা হচ্ছে ডাবল। এর মতো আরো একটা ডাটা থাকা সম্ভব, সেটাকে আমরা বলি ক্যারেক্টার
ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার, যেমন ধরেন এ, বি, সি, বা এই যে আপনার নাম ধরেন হচ্ছে, কারোর নাম হচ্ছে রাজু, সো এইগুলাকে একটা ক্যারেক্টার। তো এই যে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করি CHAR দ্বারা, দ্যাট মিনস ডাটা টাইপ হচ্ছে 4 ধরনের। একটাকে বলতেছি আমরা ইন্টিজার, ঠিক আছে, যেটা আসলে পূর্ণ সংখ্যা। ভগ্নাংশযুক্ত সংখ্যা যেটা ছোট সেটাকে বলতেছি ফ্লোট। ভগ্নাংশযুক্ত বড় সংখ্যাকে বলতেছি আমরা ডাবল। এবং যেই আমরা যে ইয়াগুলো শিখতেছি সেটাকে আমরা বলতেছি ক্যারেক্টার। যেমন যদি একটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে 10, 50, 5000, 95, ঠিক আছে, যাই হোক না কেন, বা 99, এগুলো হচ্ছে একটা ইন্টিজারের এক্সাম্পল। ফ্লোট কোনটা? 3.9, 300.900, ঠিক আছে। আবার আরেকটা হইতে পারে 100.50, এগুলাকে একটা ফ্লোট। ডাবল কোনটা? যার আসলে দশমিক যুক্ত সংখ্যা, যেখানে ধরেন এরকম 33,000,303.9999999, কত বড় একটা এরকম যখন ডিজিটে আসি তখন এটা আসলে এই ভগ্নাংশযুক্ত বড় সংখ্যাকে বলে থাকি আমরা ডাবল। আর ক্যারেক্টার কোনটা? যেমন হচ্ছে এ একটা ক্যারেক্টার, আবার যদি বলি বি একটা ক্যারেক্টার, আবার ধরেন ডি একটা ক্যারেক্টার। আবার এই অনেকগুলো ক্যারেক্টারকে যখন আমরা একসাথে রাখি, যেমন ধরেন পিয়াল একজনের নাম, এই যে পিয়াল, এই অনেকগুলো ক্যারেক্টারের সম্বলিত যেটা আছে সেটাকে আমরা বলে থাকি স্ট্রিং। অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে নেয়াকে আমরা বলি একসাথে স্ট্রিং। এটা নর্মালি কোনো বেসিক ডাটা টাইপ না, এটা আপাতত মনে রাখার দরকার নাই। আমাদের নর্মালি যে কাজ সেটা হচ্ছে এই যে ডাটা, আমরা যে ডাটা নিয়ে কাজ করব বা বিভিন্ন ভ্যালু নিয়ে কাজ করি, সেটা আসলে কত প্রকার। ডাটা টাইপ আসলে 4 টাইপস অফ ডাটা থাকে। ডাটা টাইপ আসলে 4, মানে 4 ধরনের টাইপ আছে। তো ডাটার আসলে যে টাইপটা এটাকে আমরা বলে থাকি ডাটা টাইপ। এই ডাটা টাইপ কয় ধরনের? 4 ধরনের। একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা ডাবল, আর একটা ক্যারেক্টার। সে প্রত্যেকটাকে আমরা ইন্ট, ফ্লোট, ডাবল, CHR 4 এগুলো দ্বারা রিপ্রেজেন্ট করি। সো এই জায়গাটা যদি আমরা সিম্পলি বুঝি তাহলে এরপরের ব্যাপারটা কি আসে সেটা হচ্ছে যে এই জিনিসগুলো কেন পড়লাম তাহলে এখন দেখেন, আমরা যদি নর্মালি একটা কাজ করি, সেটা কি? আমরা দুইটা নাম্বার যোগ করবো, একটা ক্যালকুলেটর বানাবো যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ হবে। তাহলে ক্যালকুলেটরে তো আপনি কখনো 10 যোগ 50কে যোগ করতে দেন, এরকম তো না যে শুধু 10 আর 50ই যোগ করেন। আবার কিছুক্ষণ পরে আপনারা একটা নাম্বারকে ইনপুট দিতে পারেন যে 50 এর সাথে আপনি যোগ করবেন, বা 500-র সাথে আপনি যোগ করবেন 60। তাহলে এই যেই টাইপেরই যোগ করেন না কেন, এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তো যার ভ্যালু চেঞ্জ হয় তাকে আমরা বলতে পারি ভেরিয়েবল। তাহলে এই যে যাকে যোগ করতেছেন, কখনো 50 যোগ করতে পারেন, আবার কোনো ক্যালকুলেটর দশমিক যুক্ত সংখ্যাও যোগ করে। তাহলে এই যে ভ্যালুটা যোগ করতেছেন বা এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের একটা টাইপ থাকে। কেমন টাইপ? ভেরিয়েবলের টাইপ মানে হচ্ছে ভেরিয়েবলের যে ডাটাটা হবে ওইটার একটা টাইপ থাকে। যেমন এই টাইপ হইতে পারে এই 4টার মধ্যে যে কোনো একটা। তো ভেরিয়েবল হইতে পারে ইন্টিজার টাইপের, ভেরিয়েবল হইতে পারে ফ্লোট টাইপের, ভেরিয়েবল হইতে পারে ডাবল টাইপের। ভেরিয়েবল আমরা ইউজ করি কারণ হচ্ছে আমরা মেমোরির যে কোনো একটা জায়গায় ডাটাকে স্টোর করে রাখি। এখন মেমোরির আছে অ্যাড্রেস, বা মেমোরির একটা নির্দিষ্ট জায়গায় আমরা ডাটাকে স্টোর করে রাখি। এখন কোথায় রাখছি, মেমোরির কোথায় কিভাবে রাখছি সেটা তো আমাদের মুখস্থ রাখা সম্ভব না। এই জন্য ওই জায়গাটার আমরা বিভিন্ন নাম দেই, এই নামটাকে বলতেছি আমরা ভেরিয়েবল। সো এই যে আমাদের যে ভেরিয়েবলের ডিফারেন্ট নাম, ঠিক আছে। সো এই ভেরিয়েবলের নাম যদি আমি হচ্ছে ইয়া করতে যাই, এই যে মেমোরি অ্যাড্রেস যেহেতু মনে রাখা যায় না, এটাকে বিভিন্ন একটা নাম দিয়ে ঠিক করি। যেমন হচ্ছে আমরা যদি এইটুকু নলেজ দিয়ে আমরা যদি একটা ইয়ে করতে চাই, দুইটা নাম্বারকে যোগ করব, আমাদের একটা প্রোগ্রাম লিখবো যেখানে কাজ হচ্ছে দুইটা নাম্বারকে যোগ করব। আমি কেমন টাইপের নাম্বারকে যোগ করব? পূর্ণ সংখ্যা, মানে 10, 20, 50, 100, 1000 এরকম। দ্যাট মিনস এই পূর্ণ সংখ্যাকে যেন আমরা কি টাইপের ভেরিয়েবল বলি বলেন তো?
ইন্টিজার স্যার, ইন্টিজার রিপ্রেজেন্ট করি কিভাবে? আইএনটি দ্বারা, তাই তো? তাহলে আমি ইন্টিজার আই কমা এ কমা বি এরকম লিখতে পারি। দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করব। দুইটা ভেরিয়েবলের নাম কি? একটা এ আর একটা হচ্ছে বি। তাহলে আপনি ধরেন লিখে দিলেন এরকম যে ইন্টিজার এ এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 10 এবং আপনি এখানে প্রিন্ট করতে চাচ্ছেন, মানে এই রেজাল্টটাকে দেখাবেন। কি করলেন? এখানে লিখে দিবেন রেজাল্ট বা সাম ইজ লিখে এখানে জাস্ট কমা দিয়ে লিখে দিলেন এ প্লাস বি। এ আর বি কে যোগ করে আমরা আসলে রেজাল্টটাকে প্রিন্ট করে দিচ্ছি। আমাদের এখানে কাজ হচ্ছে। সো এইটা যদি আমরা রান করি তাহলে ব্যাপারটা কি আসে? সেটা হচ্ছে সামিস, এই যে দেখেন রেজাল্টটা প্রিন্ট হচ্ছে না। কারণ কি? যেহেতু আমরা এইখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে যদি প্রিন্ট করতে যাই বা রেজাল্টকে, তাহলে এখানে আমার লিখতে হবে পার্সেন্টেজ ডি। আমরা বলে থাকি স্ক্যানএফ। এই স্ক্যানএফ ফাংশনের মধ্যে থেকে আমরা নাম্বার ইনপুট নেই। প্রথমত দেখেন, প্রথম যে নাম্বারটা আমরা ইনপুট দিব সেটাকে রাখবো এ এর মধ্যে। এরপরে যে আবার একটা নাম্বার ইনপুট নিব সেটাকে রাখবো হচ্ছে, মানে দুইটা ইনপুট, প্রথমে এ এর নাম্বারটা ইনপুট দিব, তারপরে বি। ইনপুট নেওয়ার সিস্টেম কি? প্রথমত আমাকে যেটা করতে হবে, এখানে লিখতে হবে যেহেতু ইন্টিজার টাইপের, তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে পার্সেন্টেজ ডি, কমা কোথায় রাখবো? এ এর মেমোরির মধ্যে। তো কোথায় রাখবো? এ এর মধ্যে একটা ভেরিয়েবল, তো এর মধ্যে রাখবো। এখন এর কোথায় রাখবো? ঠিক মেমোরির মধ্যে রাখবো। সেই জন্য আমরা লিখলাম পার্সেন্টেজ এ। যদি আমরা বি এর জন্য ডাটা ইনপুট করি তাহলে আমার লিখতে হবে পার্সেন্টেজ ডি সেইম, কমা এই অ্যাম্বার সাইন, কোথায় রাখবো? বি এর মধ্যে রাখবো, তাহলে বি। আমার ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা সেটাকে আমরা বলি স্ক্যানএফ, এবং এখানে আমার রিপ্রেজেন্ট করতে হয় পার্সেন্টেজ ডি দ্বারা, এবং একই সাথে আমাদের এর পরে হচ্ছে এখানে এই যে যেইখানে আমি স্টোর করব সেখানে পার্সেন্টেজ এবং ওই ভেরিয়েবলের নাম ডিনোট করে দিতে হয়। বলেন, কোনো প্রবলেম আছে? স্যার পার্সেন্টেজ ডিটা কেন আসতেছে ওইটা? পার্সেন্টেজ ডিটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি আমরা ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে স্যার। তো আমরা যদি এইখানে ইন্টিজার না লিখে যদি এটা একটা ফ্লোট টাইপের হইতো, দশমিক যুক্ত সংখ্যা যদি নিয়ে কাজ করতে চাইতাম, তখন এখানে আমার দিতে হতো পার্সেন্টেজ এফ। এখন স্যার এটা কি আমরা মুখস্থ করে দিচ্ছি? না, দ্যাট ইজ দ্য প্রিসেট ইন দ্য কম্পাইলার সেকশন। কম্পাইলারে এটাকে আগে থেকেই সেট করে দেয়া আছে। আমরা যদি এটাকে রান করে থাকি তাহলে যদি ফ্লোট টাইপের নাম্বার দিয়ে এখানে দেখে, তাহলে এখানে অবশ্যই দশমিক যুক্ত সংখ্যা যেহেতু প্রকাশ করবো, তাহলে এখানে আমার পার্সেন্টেজ লিখতে হবে। এখন যদি আমি একটু রান দিয়ে দেখি, তো প্রথমেই দেখেন একটা কার্সর এসে আছে, দ্যাট মিনস ইনপুট চাচ্ছে। ইনপুট দিলাম 5.25, আর আরেকটা নাম্বার দিলাম হচ্ছে 5.695। রেজাল্টটা কত? এই রেজাল্টটা দেখা যাচ্ছে যে 10.945। সো এই জায়গায় কোডটাকে যদি আরো বিউটিফিকেশন করতে যাই তাহলে আমাদের জাস্ট এই কাজটা করতে হবে, প্রিন্টএফ দিয়ে লিখতে হবে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, তারপরে জাস্ট পরের লাইনে এসে আমাকে এখানে লিখতে হবে যে এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আমাকে দুইটা নাম্বার ইনপুট দাও, প্রথম নাম্বারটা ইনপুট নিলাম, তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বারটা ইনপুট নেওয়ার জন্য এই কাজটা করলাম। যদি এটা আমরা করি, এই যে ব্যাকস্ল্যাশ এন এটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যাতে এই লাইনগুলো একটা সিঙ্গেল লাইনেই দেখা যায়। জাস্ট একটু রান করি, তারপরে বুঝতে পারবো। ফার্স্ট নাম্বার ইনপুট দিলাম 10, সেকেন্ড নাম্বার ইনপুট দিলাম 20, রেজাল্ট কত? 30। তো
এইটা হচ্ছে বেসিক একটা নাম্বারকে, কোনো একটা ভ্যালুকে ইনপুট নেওয়া এবং ওই ইনপুটের হচ্ছে পরে প্রসেসিং করে আউটপুট করার ব্যাপার। আসসালামু আলাইকুম স্যার, ওই যে 1 2 এর উপরে 3 নাম্বার পয়েন্টটা ফাঁকা রাখলেন কেন? এটা কোনো কারণ নাই, শুধু শুধু এটা আমি দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। বলেন, কোনো কনসার্ন বা প্রবলেম আছে? স্যার আমি একটু লেটে জয়েন করছি তো স্যার, আমি ওই প্রথমে যে আমরা ইনক্লুড স্টুডিও এস এটা যোগ করছি কেন, এটা একটু বলছি। প্রথমে এই লাইনটা, এটাকে বলা হয় হচ্ছে হেডার ফাইল। এই যে আমরা বিভিন্ন ফাংশন বা যা যা ইউজ করতেছি এইগুলো সম্পর্কিত, মানে এই লাইনগুলো দিয়ে কিভাবে কাজ হবে, বা এখানে যে বিভিন্ন ইন্টিজার, ফ্লোট বা হচ্ছে সাম, প্রিন্টএফ, এই প্রত্যেকটা জিনিসের এই ফাংশনের কি কাজ বা এদের ভিতরে কিভাবে কাজ হবে, এই জিনিসগুলো বর্ণনা করাই থাকে হচ্ছে এই হেডার ফাইলের মধ্যে। মানে একদম ফার্স্ট ক্লাসে মনে হয় এটা নিয়ে অনেকক্ষণ ডিসকাস করছিলাম। হ্যাঁ, আমি কিছু বলতেছি না, এইটুকু কি আপনাদের ক্লিয়ার? আচ্ছা, এটা পারা যাবে, রাইট? আচ্ছা, যদি এটা পারা যায় আমরা একটু এই জায়গাতে আসি। আমি যা যা আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম এগুলো এখানে আরেকটু ভালো করে লেখা আছে। এই যে ডাবল ক্যারেক্টার, ইনপুট কিভাবে নিতে হয়, এই যে 3 নাম্বার তারা প্রিন্ট করছে, আউটপুট, এই যে ইনপুট নিছে একটা নাম্বার, নিয়ে নাম্বারটাকে প্রিন্ট করছে, এটা একটা নাম্বার ইনপুট 20 ইনপুট দিছে, ওই 20কে প্রিন্ট করছে। সো যেই কাজগুলো আমি মাত্র ক্লাসে দেখাইছি ওইটুকু যদি বুঝে থাকেন তাহলে এই যে 1 থেকে 9 পর্যন্ত যে প্রোগ্রামগুলো আছে এইগুলো আপনারা পারবেন। সো এইগুলো আমি আসলে আপনাদের গ্রুপে একটা অ্যাসাইনমেন্ট আকারে ক্রিয়েট করে দিব। আপনাদের কাজ হবে এই প্রোগ্রামটা গিয়ে এখানে রান করবেন, রান করে এই জায়গাটুকুর যেটা Ctrl+Shift+3 দিয়ে এই যে কোডটা লিখছেন, কোডের একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? এর সাথে এই যে আউটপুটটা আসে, ধরেন এখানে যদি করেন তাহলে এখানকার আপনার এরকম স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? আমি তো দেখাই দিই, এই যে স্ক্রিনশটটা নিলাম। আবার এটা যে রান করতেছে সেটার আউটপুট এই যেখানে লিখবেন 10 20, এন্টার দিলে এই যে 30টা হচ্ছে, এখানে আবার Ctrl+Shift+3 দিয়ে আর একটা স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট দুইটাকে হচ্ছে এইভাবে ধরেন স্ক্রিনশট দুইটা নিলেন, ঠিক আছে? এই যে দেখার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য আমি একটু ক্রপ করে দিলাম, দিয়ে আমি হচ্ছে যে গুগল ডক্সে যাব। গুগল ডক্সে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা স্ক্রিনশট আপনারা নিলেন, এই স্ক্রিনশট দুইটাকে এক জায়গায় করবেন। যেমন ধরেন প্রবলেম 1, প্রবলেম 1 এর জন্য আমরা এখানে এসে জাস্ট হচ্ছে ওই যে একটু আগে স্ক্রিনশটগুলো নিলাম ওইগুলোকে হচ্ছে এই যে মাত্র দুটো স্ক্রিনশট নিছি এটাকে আমি এইখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে আমি তখন বুঝবো যে প্রবলেম 1 এর কাজ আপনি করছেন, এটা হচ্ছে প্রবলেম 1 এর কোড, এটা হচ্ছে আউটপুট। এইভাবে আবার সেম ভাবে প্রবলেম 2 এর জন্য একই কাজ করবেন, প্রবলেম 3 এর জন্য আবার কোড লিখে করবেন, এবং এইটাকে এই যে পুরো একটা ডকুমেন্ট বা গুগল ডক্সে যেটা প্রিপেয়ার করলেন সেটা থেকে একটা পিডিএফ বানায় ওই যে ইয়ের মধ্যে সাবমিট করবেন।
স্যার সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এগুলো যদি একটু প্র্যাকটিস না করেন তাহলে মাথার উপর দিয়ে যাবে স্যার। আপনাকে ডকুমেন্ট দেয়া আছে, যতটুকু বোঝা দরকার ততটুকু পড়ানো আছে। এরপরে যদি প্র্যাকটিস না করেন তাহলে প্রবলেম হবে। যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে তো আমি এই কোডের মধ্যে ২ টা ইনপুট নিছি। আপনারা ৩ টা ইনপুট নিয়ে এই কাজটা করতে পারবেন? ৩ টা ইনপুটের জন্য আমার কি কাজ করতে হবে? এইখানে আরেকটা ভেরিয়েবল এড করতে হবে। এই যে printf scanf কে আমি একসাথে কপি করে এটাকে আগে আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে এইখানে ছিল না সেকেন্ড, এইখানে আমরা লিখে দেব থার্ড নাম্বার। তারপর এখানে এন্ড বি ছিল, এখানে এন্ড সি করে দিব। এবং ৩ টা নাম্বারে যদি যোগফল করতে যাই তাহলে সূত্রের মধ্যে লিখতে হবে a প্লাস বি প্লাস সি। দিয়ে আমরা যদি রান করি, এখন দেখেন ইনপুট চাচ্ছে কয়টা? ৩ টা। ১ টা, ২ টা, ৩ টা ইনপুট দিলাম তাহলে আউটপুট চলে আসবে। এই জিনিসগুলো যদি বুঝি তাহলে এই কাজগুলো করা খুবই সহজ। আগামী ফ্রাইডে থেকে স্যার মানে প্র্যাকটিক্যাল ক্লাস হবে আপনার? স্যার, মানে আগামী ফ্রাইডেতে আপনার মানে এই ক্লাসটা কি মানে প্র্যাকটিক্যাল হবে? আমার তো প্রত্যেকটা ক্লাসে স্যার আমি প্র্যাকটিক্যালি নিচ্ছি। বলেন কি কনফিউশন? স্যার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কবে? আচ্ছা, ওইটা নিয়ে টেনশন নাই। আপাতত বলেন এটুকু বোঝা গেছে কিনা, এবং এইখানে যে বাকি প্রবলেমগুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করলে বা একটু চেষ্টা করলে খুব সহজেই পারবেন। যেই কাজ স্যার করাইছি আমি। স্ক্যানার হুম। স্যার, স্ক্যান অ্যাপ দিয়ে যে প্রিন্টটা করছে মানে স্ক্যান অ্যাপটা বুঝি না এটা কেন ইউজ করছে স্ক্যান অ্যাপ। আচ্ছা, scanf এটা একটা ফাংশন। এর কাজই হচ্ছে ইনপুট নেয়া। তো যেই টাইপের ভ্যালুয়েবলটাকে মানে আমরা যদি পূর্ণ সংখ্যা নেই বা যদি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেই তাহলে আমার লিখতে হয় এখানে %d। এখন ইনপুটটা যে নিব, নিয়ে তো কোথাও একটা সেভ রাখতে হবে বা কোথাও একটা স্টোর করতে হবে। কোথায় রাখতে পারবো? তো এই যেখানে রাখতে পারবো সেইটার আগে আমার হচ্ছে এম্পারসাইন লিখতে হবে এবং ওইটার পরে হচ্ছে ভেরিয়েবলের নাম। আপনি যদি ভেরিয়েবলের নাম এ না দিয়ে লিখে দেন, হচ্ছে ধরেন আপনাদের যে কোনো একজনের নাম, ধরেন এই ভেরিয়েবলের নাম দিলেন রনি, তো তাইলে আপনি এই যে ভ্যালুটা ইনপুট নিছেন স্ক্যানএফ এর মাধ্যমে এটাকে রাখতে চান কোথায়? এই যে রনি নামে যে ভেরিয়েবলটা সেইটার মধ্যে। স্যার এটার আগে কি এন্ড সিম্বলটা ইউজ করতে হবে সব সময়? অবশ্যই ইউজ করতে হবে। এন্ড দিয়ে বোঝায় হচ্ছে যে এটা হচ্ছে অ্যাড্রেস, এই ভেরিয়েবলের যে অ্যাড্রেস বা যেখানে এই ভেরিয়েবলটা জায়গা ওইখানে গিয়ে সেভ করতেছে। স্যার স্যার বলেন। আমরা প্লটের যেটা ইউজ করবো ওইটা মানে স্ক্যান অ্যাপেও ইউজ করতে হবে না? হ্যাঁ, যদি ফ্লোট ইউজ করি তাহলে পার্সেন্টেজ সেভ লিখতে হবে। যদি আমরা ইন্টিজার ইউজ করি তাহলে লিখতে হবে %d। না না স্যার, প্লটে যদি আমরা ইউজ করি এখানে ওই অ্যান্ড এ লিখতে হবে এটা আর কি। যে কোনো কিছু ইউজ করলে এন্ড এবং ভেরিয়েবলের নাম লিখতে হবে। জি জি, প্লটে যেটা ইউজ করতে হবে ওইটা লিখতে হবে না? হ্যাঁ। আসসালামু আলাইকুম। স্যার এখানে ওই যে মানে এই যে ব্যাকস্ল্যাশ এন দিয়েছে প্রথমে মানে এন্টার দা ফার্স্ট নাম্বার ব্যাকস্ল্যাশ এন, তারপর সবগুলোতে মানে কি ব্যাকস্ল্যাশ এনটা দেওয়ার মানেটা হচ্ছে মানে স্যার মানে এই বুঝিনি লাইনটা আর কি। একটা লাইনে প্রিন্ট হবে, এক মানে ব্যাকস্ল্যাশে আছে আপাতত না, বোঝার দরকার নেই। এটা আমরা পরবর্তীতে ক্লাসে যখন এই সেম টাইপের জিনিস আবার পড়বো তখন এগুলো দেখবো। আপাতত এটা আপনি স্কিপ করতে পারেন।
স্যার যদি এইটুকু বুঝি তাহলে আমরা হচ্ছে নেক্সট একটা টপিকে যাব। আচ্ছা, যদি এটা বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা পরবর্তী একটা টপিক নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে ধরেন আমরা এই যে মাত্র ইনপুট নেওয়া শিখলাম, তাহলে আমার যে বয়স মানে এইজ, এটা কেমন ভেরিয়েবল হবে? পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশযুক্ত সংখ্যা নাকি বলেন? ইন্টিজার স্যার, পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে আমি লিখলাম ইন্টিজার এইজ। তাহলে পরবর্তীতে আমি ধরেন সুন্দরভাবে কাজটা করলাম যে প্রিন্ট এফ এর কাজ কি, এখানে ধরেন লেখা থাকবে যে এন্টার ইওর এইজ, মানে আপনার বয়স এখানে আমাকে ইনপুট করে। এখানে যদি আমি এসে তাহলে এটাকে আবার ইয়া করতে হবে, ইনপুট নিতে হবে। ইনপুট নিব যেহেতু ইন্টিজার, তাহলে ব্র্যাকেটের ভিতর লিখবো কি পার্সেন্টেজ, কি লিখবো? যেহেতু ইন্টিজার ইনপুট নিচ্ছি তাহলে পার্সেন্টেজ লিখতে হবে ডি ব্র্যাকেটের ভিতরে, এবং কমা দিয়ে লিখতে হবে হচ্ছে, কমাটা দিতেই হবে এবং এরপরে দিতে হবে এম্বার সাইন, মানে এটা দিয়ে অ্যাড্রেস বোঝাচ্ছি। হ্যাঁ বলেন। আচ্ছা, ওইটা ইন্টিজার হবে না, তখন ওইটার ক্যালকুলেশন একটু ডিফারেন্ট হয় স্যার। সো এইখানে যেহেতু আমরা পূর্ণ ইয়া নিয়ে কাজ করছি এবং এন্ড দিছি, কারণ হচ্ছে ভ্যালুটা কোথায় রাখবো, এইজ নামে যে ভেরিয়েবলটা আছে এইখানে। এখন এরপরে আমাদের একটা কাজ আছে, আমরা একটা জিনিস ছোট একটা ডিসিশন নিব কি, যদি এই যে ধরেন এটার মাধ্যমে আলটিমেটলি কি হচ্ছে যে আপনি একটা ইনপুট আছে, আমি একটু প্রিন্ট করে দেখি যে আমরা যে বয়সটা ইনপুট নিছি সেটা আসলে ইনপুট হয়েছে কিনা। ধরেন আমরা দেখিয়ে দিলাম ইয়োর এইজ ইজ, ইজ এরপরে কি থাকবে, আপনার বয়স যেটা ইনপুট দিছে এটা দেখাবে। যেই ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি সেটা আসলে একটা ইন্টিজার নাম্বার, সেই জন্য আবার এখানে লিখতে হবে আমার পার্সেন্টেজ ডি, এবং কার ভিতর থেকে ভ্যালুটা প্রিন্ট করবে সেটাকে এখানে কমা দিয়ে লিখে দিতে হবে এইজ। মানে এই লাইনের মাধ্যমে আমি আসলে কি প্রিন্ট করতে চাচ্ছি, ইওর এইজ ইজ, যে নাম্বারটা ইনপুট দিবে এখানে যেটা ইনপুট দিবে সেটাকে প্রিন্ট করবে। তো ইনপুট দিয়েছেন বা আমরা যে নাম্বারটা দেখতেছি সেটা একটা ইন্টিজার টাইপের নাম্বার, এই জন্য লিখলাম পার্সেন্টেজ ডি। এবং এই যে নাম্বারটা এখানে দেখাবে সেটা কার ভিতরে সেভ করা আছে, এইজ নামে যে ভেরিয়েবলটা আছে তার ভিতরে সেভ করা আছে, এই জন্য এখানে আমি কমা দিয়ে রাখছি এইজ। সো এইখানে আমি যদি একটু প্রিন্ট করি তাহলে কি আসে দেখেন, এখানে আলটিমেটলি প্রথমে আমাকে বলতেছে যে তোমার বয়স কত, এটা এন্টার করো। আমি বললাম 19, এন্টার দিলাম, বলে দিল কি ওর এইজ ইজ 19, মানে তুমি ইনপুট দিছো কত, 19। তো এইটুকু পর্যন্ত কি বেসিক্যালি বোঝা যায়? হুম, আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে নেক্সট যদি আমরা এইটুকু বয়স আসি, এখন যদি চিন্তা করেন যে আমাদের যে বাংলাদেশের যে ভোট আমরা দেই বা নাগরিকত্ব আমরা বলি, আমরা আইডি কার্ড বা এনআইডি কার্ড কত বছর হইলে পাই? 18 বছর। হ্যাঁ, 18 বছর 18 বছর। 18 বছর বা তার বেশি হইলে আমরা আসলে আইডি কার্ড পাবো, রাইট? এখন কি করতে হবে, যেহেতু এরকম ব্যাপারটা এরকম যে যদি আপনার বয়স 18 বা তার বেশি হয় তাহলে আমি বলবো যে ইউ আর এ ভোটার, আর যদি বয়স 18-র চেয়ে কম হয় তাহলে বলবো আপনি ভোটার না। আমি কি বুঝাইতে পারছি? এখন তাহলে এই যদির জন্য, এই যদি মানে কি একটা শর্ত, এই শর্ত বা এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ইফ।
তাহলে আমি এখানে কাজটা এরকম করব যে ইফ যদি তোমার বয়স কত হয়, এইজ মানে এই যে ভেরিয়েবলটা, এইজ ভেরিয়েবলের ভ্যালু যদি 18 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা প্রিন্ট করতেছি বা এটা বলতেছি যে ইউ আর এ ভোটার। সো ব্যাপারটা হচ্ছে এই যে এইখানে আমরা ইফ এর পরে মানে এই কন্ডিশনটা সত্যি হলে কোন কাজটা হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করছি এবং সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করছি, এর ভিতরে যা যা আছে এই লাইনগুলো রান করবে। তো দিলাম 19, তাহলে বলে দিল কি ইউ আর এ ভোটার। এখন আমি এই সেম কাজটা যদি আরেকবার করি, আমি দিলাম 17, কি বলতেছে? কিছুই বলতেছে না, রাইট? আমি বলে দিছি যদি এটা হয় তাহলে বলে দিব যে ইউ আর এ ভোটার। যদি এটা না হয় সেই ক্ষেত্রে কি করব? কিভাবে লিখে দিব? আচ্ছা, যদি এখানে লিখলাম যে যদি এটা হয় তাহলে আমি কি এখানে লিখে দিব যে প্রিন্ট করে দিচ্ছি প্রিন্টএফ ইউ আর নট এ ভোটার। হ্যাঁ স্যার, স্যার এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে না? স্যার ইলস ফাংশন ব্যবহার করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ভোটার হই তাহলে প্রিন্ট করবে ইউ আর এ ভোটার, না হইলে প্রিন্ট করবে ইউ আর নট এ ভোটার। ইফ মানে হচ্ছে যদি, আর যদি না হয় তাহলে এটাকে বলে থাকি আমরা ইলস। যদি আপনি আমার যদি বয়স 18-র উপরে হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি না হয় ওই ক্ষেত্রে প্রিন্ট করবে ইউ আর নট এ ভোটার। এই জন্য এটাকে বলা হয় ইফ এলস। যদি একটু রান করি ব্যাপারটা দেখা যাচ্ছে যে আপনি দিলেন 17, তাহলে এখন আপনাকে দেখাবে ইউ আর নট এ ভোটার। আবার আপনি যদি হচ্ছে দেন 25, যেহেতু 25 18-র উপরে, তাহলে দেখাবে ইউ আর এ ভোটার। সো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হয় ইফ এলস। স্যার এলস এর কন্ডিশনটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখি নাই কেন? এক লাইন বলে রাখি নাই, তবে আমাদের সব সময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখতে হবে যা কাজ, কারণ এটা আমাদের গুড প্র্যাকটিসই হচ্ছে ইফ বা এলস বা যে কোনো কন্ডিশনের ভিতরে যা কাজ হবে এগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখবো। এক লাইন বলতে ওই সামনেই লিখে দিছি এই জন্য রাখি নাই, কিন্তু এটা রাখা যাবে না বা রাখা উচিত না। তো এই যে এইভাবে এটা রাখা। স্যার এখানে রিটার্ন 0 দ্বারা স্যার মানে বুঝেনি বিষয়টা, আরেকবার যদি আচ্ছা, বলতেন। এটা আপাতত আমাদের একটু বুঝতে হবে না, এটা আমরা কয়েকটা ক্লাস পরে এই জিনিসগুলো আমরা ইন ডিটেইল এই রিটার্ন জিরো বুঝতে পারবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। সো আমরা যদি এই কাজটা করি তাহলে আপাতত আজকে এই পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি, কারণ আপনাদের প্রথম দিকে তো কিন্তু আপনাদেরকে অবশ্যই এই যে প্রথম যে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব এটা অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে, এবং এই যে থার্ড যে পার্টটা আছে ল্যাব 3 এইটার হচ্ছে আপনার এই যে 3 পয়েন্টে যে 22 নাম্বার পেজ পর্যন্ত 18 থেকে 22 এইটাও আসলে আপনাদেরকে এখন পর্যন্ত পড়ানো হয়েছে। পরের ক্লাসে আমরা ইফের আরেকটু দেখে অন্য কনসেপ্টে শিখব। কি বুঝতে পারছি যথেষ্ট পড়ানো হয়েছে টানা দেখানোর জন্য, আপনি এটা প্র্যাকটিস না করলে বিশাল বিপদ হয়ে যাবে। আর যেই রেকর্ড করতেছেন রেকর্ডটা আপাতত তাহলে বন্ধ করতে পারেন। আমরা আসলে আজকে আর বেশি না, আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে ইয়ে করে দেব। বা যা দেখানো হয়েছে এগুলো আপনাদের একটু অবশ্যই এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ
এই জিনিসপত্র পরের ক্লাসে কিচ্ছু বুঝবেন না।